স্বাদে গড়া বেলাল নিউ সিমেন্টারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। আগে আসলে বড় ফার্স্ট হতে পরে আসলে বলো লেট লতিফ, আবার নামের পরে সব লতিফ টুটি লাগে, আমি কিন্তু লতিফ টুটি হইতে চাই না। মাই ফ্রেন্ড জেরিন। তুমি তো ওর কথা আমাকে বলেছিলে, তুমি যে হারে আমার গিফট টিপ দিতেছো, এইসব গিফট স্টক করার জন্য আমার একটা ওয়্যার হাউস লাগবে। তো আবার তো ঠিক মতো ভাড়া দিতেছে না। এখন আসলে কি সমস্যাটা কি সেটা যদি জানতে পারতাম তাহলে একটু ভালো হতো আর কি। লাই দিয়ে দিয়ে ছেলে মেয়েগুলোটা মাথায় তুলছো। আমার মতো একটা মানুষের মেয়ে রাত 11টা পর্যন্ত বাইরে থাকে। মা ওই যে পার্টিতে ছিলাম তো ওখানে রিংটং শোনা যায়নি। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের এত রাতে কিসের পার্টি? কখনো সম্পর্ক ভাঙে, কখনো গড়ে কখনো নিজেদেরই চিনতে পারি না, এই জীবনের ভিড়ে এই শহরে হাসি কান্না বিশ্বাস অবিশ্বাস সব কিছুর পরেও হাত ধরি আমরা, দিনের শেষে বুঝে যাই আমরাই মধ্যবিত্ত পরিবার। সব বদলে গেলে থেকে যায় ঘর। ভাই ভাই কলা কত করে কম তো? পুরা পিস ভাই। কেন এত দাম কেন? কেনা বেশি টাকা না, 10 টাকা কেনা 15 টাকা বিক্রি। কত করে কিনেন আপনারা? 10 টাকা কেনা 15 টাকা বিক্রি। তো ভালো ডেলি কয় পিস বিক্রি হয়? বাহ, কত ব্যবসা ভালো। একটা চা দিয়েন তো। মামা কাপ চা দিও, চিনি বাড়া সুন্দর করে। বন্ধু ভাই কি অবস্থা? চা দাও। তো শোন, মামার লাগে কথা বললাম কলার বিষয়ে। আচ্ছা মনে কর ঢাকা শহরে যদি কলা সাপ্লাই দিই তাহলে কত টাকা রেট দিতাম? আল্লাহ যদি সাপ্লাই দেই তাইলে 8 টাকা লাভ করে আমি দিতে পারবো। মনে কর কাপ জাপ যদি আছে, মনে কর চান্দা মন্দ ছাড়া, আর রোড খরচ যেটা আছে ওইটা বাদ দিয়া 8 টাকা লাভ করতে পারবো আমরা। মানে 8 টাকা দিতে পারবো? হ্যাঁ। মামাই কিন্তু 10 টাকা করে কিনা 15 টাকা সেল করতেছে। তার মানে আমরা যদি 8 টাকায় দিতে পারি তাহলে সে লাভ করবো 2 টাকা বেশি, 12 টাকা। 12 টাকা। হ্যাঁ। এখন আমরা যদি তারা রেগুলার কলা সাপ্লাই দিতে পারি সেটা আমগো কাছ থেকে নিব। হ্যাঁ। দোস্ত ঢাকা শহরে কলা সাপ্লাই করবো, কলার বিজনেস করবো, ডিসিশন ফাইনাল যা থাকে কপাল। যা আছে ওটা কপাল কিসের ফাইনাল করা? না আন্দা বাট্টাটা কথাবার্তা কি বলতে পারে? পুঁজি ছাড়া ব্যবসা কেমন করবো? পুঁজি না করো পুঁজি। আরে বেটা পুঁজি লিও চিন্তা করছ বেটা, ব্যাংকে যাবো, ব্যাংকে যা লোন নিবো, লোন নিয়ে ব্যবসা করুন। হ্যাঁ। ব্যাংকে তোর মামা আছে, চাচা আছে, তোর জ্যাঠাই বই রইছে, এ যাবি আর তোর লোন দিয়ে দিব বেটা। এই বেটা বাংলাদেশে আমরা যারা বেকার আছি তার কোনো কাম করতে হলে ব্যাংক আমাকে লোন দিছে লোন। মানে আমি না এই চিন্তাটা আমার মাথার মধ্যে খেলা করে না দোস্ত। আমি মানে তুই আমার এক যারা হাজার হাজার কোটি টাকা লোন নেয়, তারপরে ঋণ খেলাপি করে, তারপরে বিদেশে টাকা পাচার করে, মানি লন্ডারিং করে, যত সব বাটপার চোর তারা ঋণ পায়। আর আমরা যারা উদ্যোগী, যারা ব্যবসা করতে চাই, হালাল ইনকাম করতে চাই, 1 টাকা লোন পাই না। এটা কেমনে ব্যবসা করি? এইটাই তো নিয়ম দুনিয়ার। সমস্ত টাকা পয়সা সম্পর্ক বিদেশে পাচার করতেছে ব্যবস্থা। হ্যাঁ, সব ছোট ছোট টাকা দেয় তো বলে গেছে মনে কর। আমাদের বুদ্ধি আছে, চিকনা বুদ্ধি, পাগলামি বুদ্ধি। পরে কইস না তুই আবার পাগলামি বুদ্ধি দিছিস কেন? তোর কাছে আমি আইসি ডিসিশন নেওয়ার লাগে, তুই আমার বুদ্ধি দিবি, সেই বুদ্ধি আমি কোনদিন নিয়ে নেই, এমন কোনো ঘটনা ঘটছে? আচ্ছা তুই তো বিয়া করছস, ভাবির তো সোনা দানা দিয়ে বিয়ে করছিস তাই না? ভাবির যে বিয়ার সময় যে সোনা দানা দিছস লয়া বিক্রি কইরা যখন আবার মনে কর হাতে টাকা পয়সা ভাবিটা ভাবির ফেরত বাড়া তুই যদি আসলে ফালতু বার দিই ট্রেনিং করার লাগে তোর ট্যাক্সি। হ্যাঁ ভাই আমি একটা ব্যবসা করতে চাই, আমি এখন বোট মানে আমার সংসারটা টিকবো, আমি সংসারের সুখের লেগে ব্যবসা করবো, আর আমার সংসারটা ধ্বংস হবে, এটা তুই চাস? মানে একটা মানে এটা তো মানে পাগলামি বুদ্ধি না, শয়তানি বুদ্ধি। ব্যাংক থেকে যখন লোনটা নিবা গাড়ির উপর এসে প্রতি মাসে কইবা আমার লোনের টাকা দাও, তো না দিতে পারলে মনে করবো আত্মহত্যা করি। কত বড় আত্মহত্যা করার হিসাব আছে? আর একটা বইয়ের জিনিস, বইয়ের থেকে লোভি বিক্রি করবি, আবার যখন হাতে টাকা পয়সা চাইবো তখন আবার এটা মনে করে বইয়ে ফেরত দিবি। তুই যদি
ভাবির থেকে জিনিসপত্র আনোস আর ডাবল 3 গুণ ফেরত দিবি, অসুবিধা কি? দূর বেটা, তুই যে কি কস, ব্যাপারটা সিনেমাটিক হয়ে গেল না? মানে বহুত টাকা নিলাম, সেই টাকা দিয়ে ব্যবসা করলাম, তারপরে বড় লোক হয়ে গেলাম, গাড়ি বাড়ি হয়ে গেল, মানে একটা গান গাইলাম আর গান গাইতে গাইতে সিনেমায় বড় লোক হয়ে গেলাম। টাকা জীবনটা সিনেমা থেকে জীবনটা আসলে আসে। সিনেমার সমস্ত গল্প জীবন থেকে আসে। এই যে মনে কর যে অপু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, অপু যে মালিক, প্রথম যখন ঢাকা শহরে ছিল পকেটে হাতে 270 টাকা, কি ব্যবসা করবো? ওর বউ তার হাতের বালাটা খুলে দিচ্ছে, 2100 টাকা বিক্রি করছে, আজকে 21,000 কোটি টাকা কোম্পানির মালিক। হ্যাঁ, এটা জীবন থেকেই হয়েছে, পাগলামি থেকেই হয়েছে। ভাইবা দেখ, কিন্তু বেটা স্বপ্ন দেখাইতেছ, আমি স্বপ্নটা কি মানে থাকবো নাকি যাবো নাকি ঘুমাই ঘুমাই দেখতেছি, আমি কিছুই বুঝতেছি না। আগে বেটা চায় চিনি না, এই গপুরা চিনতে বেটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ উপস্থিত হসপিটালে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর অশেষ ধন্যবাদ। তুই মানে যে বেঞ্চুতে হাত থেকে বাঁচাইছিস, কেউ বাঁচাইতে পারে। এই বেটা, পকেটে টাকা থাকে না, গার্লফ্রেন্ড নিয়ে খাইতে এসো। আর টাকা তো ছিল, একটা লিমিটেড বাজেট ছিল, এটা ওকে বলেই নিছি। কিন্তু সমস্যা বাধাইছে ওর বান্ধবীটা এসে অর্ডার দিছে আর বাজেট টাজেট সব ফেলে হয়ে গেছে আমার। আচ্ছা, তোর রক্তের গ্রুপ কি ও পজিটিভ না? হ্যাঁ, কেন? বন্ধু আমার এক হবু আত্মীয় হসপিটালে ভর্তি, মানে তোর সম্পর্কে আত্মীয়। চল একটু 2 ব্যাগ রক্ত দিই। 2 ব্যাগ রক্ত দিলে আমি নিজে অসুস্থ হয়ে যাবো, আমি পারবো না ভাই। আচ্ছা তুই 1 ব্যাগ, আমি 1 ব্যাগ। যাবি যে, পকেটে টাকা আছে, রিক্সা ভাড়া আছে? আমার কাছে 1 টাকা হবে। আমার কাছে কোনো টাকা নাই। তাইলেও ব্যাপার না, হাইটে যাবো কত তুই বন্ধু, চল। তুই বেটা, কি ব্যাপার, কিছু বলবা নাকি? না, তেমন কিছু না আসলে। না, তুমি কিছু বলবা। তুই ঘুর ঘুর করতেছো, কেমন কেমন করে তাকাচ্ছ? কিছু একটা তো আসলে বলতে চাচ্ছিলাম, কিন্তু না, থাক কিছু না। আরে বাবা, তোমার সঙ্গে 5 বছর প্রেম করে তারপরে তোমাকে বিয়ে করলাম। আমি তো তোমাকে বুঝি না, একটু হলেও বুঝি। তোমার প্রত্যেকটা এক্সপ্রেশন আমার মুখস্থ। তুমি কখন কি বলতে চাও না বলতে চাও সব আমি বুঝি। বুঝি গো ম্যাডাম, বুঝি বুঝি। বলো কি বলবে, বলে ফেলো। আচ্ছা শোনো না, মোবাইলটা এখন একটু রাখো। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাচ্ছিলাম কিছুদিন যাবত। সেটা তো বুঝতেই পারছি, বলো। তো আমি আমার কথাগুলো তোমাকে বলি, তুমি আমার কথাগুলো শোনো, তারপর তোমার যেটা মনে হয় তুমি আমাকে সেটা বলো। ওকে। এই যে ধরো, আমি তোমার বাড়িতে বিয়ে করে বউ হয়ে আসছি তোমাকে ভালোবেসে। আমার এই বাড়িতে থাকতে কোনো সমস্যা নেই, আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারবো, ইভেন থেকেই তো আসতেছি। তুমি কখনো দেখেছো আমি আমার শ্বশুর শাশুড়ি বা তোমার ভাই বোনদের সাথে কখনো খারাপ আচরণ করেছি? কখনো করিনি। কিন্তু এই ধরো আমাদের বাচ্চাটা, ও তো বড় হচ্ছে, ওর আসলে একটা ভালো পরিবেশ দরকার, একটা ভালো জায়গা দরকার, একটা ভালো স্কুল, ভালো খাবার দাবার, ভালো থাকার জায়গা। আমি আসলে এই ব্যাপারটা না একদম কম্প্রোমাইজ করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমার বাচ্চাটা যদি এই ফ্যামিলিতে বড় হয় তাহলে অনেক চাপা স্বভাবের হয়ে যাবে। এই যে ধরো আমার বাচ্চাটাকে আমি একটু ডিম দুধ খাওয়াবো, একটু চিকেন খাওয়াবো, একটু বিফ খাওয়াবো, আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আমার বাচ্চাটাকে খাওয়াতে পারছি না। একটা ডিম দুজনকে ভাগ করে খাওয়াতে হচ্ছে। ফুড পান্ডা থেকে একটা খাবার অর্ডার দেওয়ার আগে আমার চিন্তা করতে হয় যে এই খাবারটা আমি অর্ডার করব, বাবা আবার কি মনে করবে। আর আমার বাড়ি থেকে আসলে বলতেছিল যে অন্তত ওর ভালোর জন্য হলেও মানে আমাদের একটু ওকে ভালো রাখার ব্যবস্থা করা উচিত। এই যে ধরো আমার কথা বাদই দিলাম, আমি চাচ্ছিলাম আমাদের বাচ্চাটার জন্য হলেও
আমরা যদি একটা আলাদা বাসায় থাকতাম, মানে তোমার কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করতে হবে না। তুমি তো অনেক ভালো মাইনে পাও, মাস শেষ হলে তুমি যে টাকা মাইনে পাও সেই টাকা দিয়ে আমাদের বাড়ি ভাড়া বা আমাদের যাবতীয় যত খরচ আছে সব হয়ে যাবে। আর ঘর সাজানোর জন্য আসবাবপত্র, দেন হচ্ছে বাকি যাবতীয় যা দরকার আমি বাবাকে বলবো, বাবা আমাদের ঘরটা সাজাই দিবে। কিন্তু তুমি আমার কথাটা একটু ভেবে দেখো, আমাদের বাচ্চাটা একটা ভালো ফিউচার পাবে, ও ভালো মতো বড় হতে পারবে, ভালো মতো মানুষ হতে পারবে। চলো না আমরা আলাদা থাকি। ডান, মানে যা বলতে চেয়েছো বলা হয়ে গেছে? ফাইন, ঠিক আছে। আমি বলেছো, আমি শুনেছি। কিছুদিন পরে ডিসিশনটা দিই, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, একটু। না, তুমি ভেবে দেখি কথাটা বলো না প্লিজ। আমি চাচ্ছি না আমার সন্তানকে এরকম একটা পরিবেশে বড় করতে। আমি ওর একটা ব্রাইট ফিউচার চাই। তুমি আমাকে সাহায্য করবে না? অবশ্যই সাহায্য তো করবই। আমি এই ফ্যামিলির বড় ছেলে। হ্যাঁ, আমার এতগুলো ভাই বোন। আমার বাবা চাকরি করে রিটায়ার্ডের অবস্থায়, আমার মা বয়স হয়ে গেছে। এতগুলা ভাই বোনের রেসপন্সিবিলিটি কার উপরে? আমার উপরে। এখন আমি যদি এদেরকে ছেড়ে আলাদা হয়ে যাই, ব্যাপারটা কেমন হবে? আর আমার বাচ্চা কেন, আমার যৌথ ফ্যামিলি, এই ফ্যামিলিতে সবাই ভালো আছে। আমার বাচ্চা কি করছে? একটা বিষয় ভাগ করে খেতে শিখছে, শেয়ার করতে শিখছে, একজন আরেকজনের সঙ্গে শেয়ার করছে। আমরা এই ভাই বোনেরা একসঙ্গে সবকিছু শেয়ার করেছি। আমার বাচ্চারা এই শেয়ারিংটা শিখলো। সে যদি একা হয়ে যায়, সে একদম নিজেকে নিয়ে ভাববে, অন্য কোনো কিছু নিয়ে ভাবতে পারবে না। তাতে কি হবে? তার মন মানসিকতা তখন বরঞ্চ অনেক ছোট হয়ে যাবে, চাপা হয়ে যাবে। কিন্তু 10 জনের সঙ্গে থাকলে মানুষ অনেক ব্রড হয়, অনেক মনটা অনেক বড় হয়। একটা মানুষ না একলা বাঁচতে পারে না, সমাজের সঙ্গে বাঁচতে হয়, বড় পরিবারের সঙ্গে বাঁচতে হয়। এটা বর্তমানে উঠে গেছে, আর সেই কারণেই ক্রাইসিস। তুমি ভেবো না, তুমি বলেছো, আমি ভেবে দেখবো। না মানে তুমি আমাকে ভালোবেসে এই বাড়ির বউ করে নিয়ে আসছো, তোমার সবকিছু আমি মেনে নিছি। তুমি আমাকে যেভাবে রাখতেছো আমি সেভাবে থাকতেছি। আমার আলাদা কোনো চাহিদা আমি তোমাকে কখনো বলতেছি না। আমার বাচ্চাটার জন্য আমি তোমাকে বলছি যে আমার বাচ্চাটার একটা ব্রাইট ফিউচার আমি চাই। আমি আমার বাচ্চাটাকে একটু ভালো রাখতে চাই। একটু থামো, একটু থামো। তুমি তখন থেকে তোমার নিজের কথা চিন্তা করতেছো, তোমার ফ্যামিলির কথা চিন্তা করতেছো, আমার বাচ্চাটার কথা তুমি একটাবার চিন্তা করতেছো না। এগুলো কোন ধরনের কথা? তোমার বাচ্চা না ওটা, ওটা কি শুধু আমার বাচ্চা? বাচ্চাকে বড় করতে হয় কিভাবে তুমি কি সেটা শিখোনি? তুমি যেভাবে বড় হইছো আমার বাচ্চাটাকে চুপ করো। এক কথা বারবার চিৎকার করে বলবে না। আমি তোমাকে বলেছি বারবার যে আমার বাচ্চাটা এখানে থাকলে শেয়ারিং শিখবে, সবাই 10 জন মানুষের সঙ্গে মিশতে শিখবে, তার মনটা অনেক বড় হবে, সে একা হয়ে যাবে না, তোমার মতন একা চিন্তা করবে না, নিজেকে নিয়ে চিন্তা করবে না, এত বড় স্বার্থপর হবে না। আর তুমি সে একই কথা বলে যাচ্ছ, আমরা আলাদা হয়ে যাই, আলাদা হয়ে যাই, আমার বাচ্চার মনটা ছোট হয়ে যাচ্ছে। কি, হোয়াট ইজ দিস? এটাকে শেয়ারিং বলে না। আমি আমার বাচ্চাটাকে ঠিকঠাক মতো খাওয়াতে পারি না, ঠিকঠাক মতো স্কুলে নিয়ে যেতে পারি না। আমার বাচ্চাটাকে হেঁটে আবার সেই একই কথা বলছো তুমি, একই কথা বারবার বলে যাচ্ছ, একই লুক প্রত্যেকটা মেয়ে। আমি আগেও ভেবেছিলাম যে তুমি একটু আলাদা হবে, তুমি কোনোভাবে আলাদা হওনি। তুমি সেই অন্যান্য মেয়েদের মতন, অন্যান্য ভাবিদের মতন, অন্য গৃহবধূদের মতন একই অ্যাটিটিউড করছো কেন? শোনো, আমি আর একটা কথা তোমার শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটা। আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকবো না। তোমার যদি মনে চায় তুমি আমাদের সাথে থাকতে পারো, আর নইলে তুমি এই পরিবারে। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি মন চায় তুমি এখানে থাকতে পারো, যদি মন না চায় তাহলে এখান থেকে চলে যেতে পারো। আমার বাচ্চা এখানেই থাকবে, এই ফ্যামিলির সঙ্গে বড় হবে, সবার সঙ্গে শেয়ারিং শিখবে, ভালোবাসা শিখবে, একা হয়ে যাবে না। আর তোমার যদি মন না চায় তুমি চলে যেতে পারো। আমি কোনোভাবেই এই ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারবো না। আমি তোমাকে একবার বলেছি, বারবার বলেছি, আমাকে একটু সময় দাও। একটা কথা বলেছো, এখন বলেছো এখনই হয়ে যাবে, এটা কোন ধরনের কথা? আমি কোনোভাবেই এই ফ্যামিলি থেকে আলাদা হতে পারবো না। এখানে প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি আমার উপরে। হ্যাঁ, এদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ডিসিশন আমাকে নিতে হয়। বাবার পরে ওরা সবাই আমাকে ভাবে। এখন কোন রকমের ডিসিশন আমি নিতে পারবো না শুধুমাত্র তোমার কথায়। এটা আমি পারি না। এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তুমি আমার সঙ্গে থাকতে পারো, না হলে চলে যেতে পারো। হ্যাঁ, ঠিক বলছো। তুমি যেটা বলছো সেটা একদম ঠিক বলছো। আমি সব সময় ঠিকটাই বলি, তুমি সব সময় ভুলটাই বলো। আমার বাচ্চাকে এই পরিবেশে বড় করতে পারবো হ্যাঁ না। হ্যাঁ, পারবে না। তোমার বাবার কথা চিন্তা করছো। তোমার মতই করবে তো তোমার বাচ্চাটাকে। ভাই বোনদের কথা চিন্তা করতেছো তো? তুমি যাও, তোমার ভাই বোনদের কাছে যাও, তাই তোমার করো। বাবার কাছে যাও। তুমি তাই করো। আমার সন্তানের আরে সাথে ধ্যাৎ, একই কথা বারবার বলতে ভালো লাগছে না। তুমি থাকলে থাকো, না থাকলে চলে যাও। এই সংসারটা আমার এখন বিষাক্ত লাগছে। ঠিক আছে, তুমি আমাকে চলে যেতে বলছো না? আমি তোমাকে আজকে একটা কথা বলে দিচ্ছি। আমি যেই কথাগুলো শুনেছি, তুমি যদি আমার কথা না শোনো, আমি ঠিকই আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাব। বললাম না তোমার সংসার আমি। রে
বাড়ি ভাড়া দিয়ে রেখে কিছু কইছে? না স্যার, ভাড়াটিয়া কেউ কিছু কয় নাই। তাহলে কান দোষকে মহানায়ক মান্না ভাইয়ের আম্মাজান সিনেমার শেষ দৃশ্যটা দেখা ওর নিজের আম্মার কথা মনে পড়ে গেছে। ও আম্মা, তুমি ওরে মাফ করে দাও, মুই তোমার কুলাঙ্গার সন্তান, মুই তোমার লেগে কিছু করতে পারি নাই। এমন বাড়িওয়ালার আন্ডারে চাকরি নিছি, তোমার লেগে কিছু করার সুযোগ নাই। টেকনিক্যালি নিজের ব্যর্থতা কেমনে আমার উপর চাপাইতেছো? হ্যাঁ, এমন ভাবে আম্মা জানের কাছে ফরিয়াদ জ্বালাইতেছো বাড়িওয়ালা হয়ে আমি খুব অপরাধ করে ফেলাইছি নাকি? ভুল বুঝবেন না স্যার, যেইটা বেতন পাই নিজেই তো চলতে পারি না। আম্মা জানের ভালো মতন চিকিৎসা করম কেমনে? আর ডাক্তারের যে দামি দামি ওষুধ লাগে ওই যে এইবার কিনে দেবো কেমনে? ফাঁকির ফাঁকে অবস্থা এরকমই হয়। তোরা আমি দায়িত্ব দিছি বাড়ি ভাড়া দেওয়ার লেগা, আর তুই তা না করে দেখতেছিস বাংলা সিনেমা। বেতন না বাড়ানোর জন্য এর চেয়ে বড় লজিক আমি আর খুঁজে পাই না, বুঝছস? এর চেয়ে বড় লজিক আমি আর খুঁজে পাই না। স্যার, হ্যাঁ, বেতন বাড়াইতে লজিক লাগে না স্যার, লাগে কলিজা। কি কলিজা লাগে স্যার। স্যার 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 মারবেন না স্যার, স্যার আমি গরিব মানুষ স্যার। এই হ্যাঁ, এইটাই একটা করে অন্যায় করবি আর অন্যায়ের প্রতিবাদে মারতে গেলেই ওই একটা পুঞ্জি, স্যার 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 মাফ করে দেন, স্যার মাফ করে দেন, গরিব মানুষ ফাজিল কোথাকার। আরেকবার যদি এরকম ফাইজলাম করো তাহলে কিন্তু একদম পুরো বরিশাল পাঠা দেবো, একদম বরিশাল। না স্যার, আর করবো না স্যার, এই যে ঠিক মতন ডিউটি করবো স্যার। মন থাকে যেন। জি স্যার, জি স্যার। এমন কাজটা একটা বাড়িওয়ালা জীবনে দেখি নাই। তোর পানি তো বেতন বাড়ে না। স্বার্থপর এই পৃথিবীটা স্বার্থপরে ভরে গেছে। আবির, আবির, এদিকে আসো। কিসের এত ব্যস্ততা তোমার? অফিস শেষে কোথায় যাও? হ্যাঁ, আগে তো অফিস শেষ করে বাবা মার ঘরে কুকি দিতা, কথাবার্তা বলতা, এখন তো সেইটারও প্রয়োজন মনে করো না। আব্বা, অফিসে কাজের একটু প্রেশার যেতেছে, দৌড়াদৌড়ি করে আছি। চুপ করো, অফিসে তুমি একলা চাকরি করো না। আর কোনো ভালো কাজ করলে তো এরকম লুকোচুরি করতে না। কি হয়েছে সেটা বলো। বাড়ি ভাড়া দাও নাই কেন? কি বেতন পাও নাই? জি আব্বা, বেতন পাইছি। তাহলে বাড়ি ভাড়া দাও নাই কেন? কিন্তু বাড়ি ভাড়া না তো, সবজির দোকান আর মুদির দোকানে 2 মাসের বকে আছে। কস কি? সেটা 3-4 মাস আগে গেল, এত তাড়াতাড়ি ফ্রি এলো কেন? গনা হ, গনা ম্যানেজ হয়ে গেছে। আব্বা, কত টাকার মামলা? 2 লাখ টাকা। রিয়েল চকলেটের সাথে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection.